সভায় সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের ভুয়া ভুয়া স্লোগান। জানাবো কোটা সংস্কার আন্দোলন, প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি, যেই জবাব দিল সরকার। এবং সর্বশেষে জানাবো ভয় কেটে যাওয়া মানুষ বিজয় ছাড়া ঘরে ফিরবে না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সভায় সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের ভুয়া ভুয়া স্লোগান। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতাদের বৈঠক হওয়ার কথা থাকলে হট্টগোলের কারণে তা হয়নি। সভায় যোগ দিতে আসা সাবেক ছাত্র নেতাদের অভিযোগ, তাদের মতবিনিময় সভায় ডেকে এনে আলোচনা না করে সংবাদ সম্মেলন শুরু করেন ওবায়দুল কাদের, যার কারণে সভাস্থলে ক্ষোভ প্রকাশ করেন সাবেক নেতারা। হট্টগোল শুরু হলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাবেক ছাত্র নেতারা অভিযোগ করে বলেন, মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপরই হট্টগোল শুরু হয়। হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের তার অফিসে চলে যান। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কোটা সংস্কার আন্দোলন, প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি, যেই জবাব দিল সরকার। জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গ্রেফতার ও নির্যাতনে গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের নির্যাতন রোধ, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষার সামগ্রিক ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ধৃত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন। গত 23 জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে ওই চিঠি লেখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত 29 জুলাই ফলকার টুর্ককে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এই বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশে নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সমূহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত হতে পারে। তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেন, প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মানুষের নিহত ও আহত হওয়ার একাধিক খবর পেয়েছে তার দপ্তর। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেটের ব্যবহার, নির্বিচার গ্রেফতার, আটক, নির্যাতন ও নিগৃহীত করা সহ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। তারা এটাও জানতে পেরেছেন যে বিক্ষোভকারীরা সরকার সংশ্লিষ্ট হিসেবে পরিচিত বিভিন্ন গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছেন। সেখানে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আর্মড পুলিশ, বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো আধা সামরিক বাহিনী মোতায়েন আরও ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি তৈরি করে। তারা বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়েও অবগত, যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার লিখেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্ববৃহৎ জনবল মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তার অবিচল সমর্থক। তবে বিক্ষোভের সময় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেফতার এবং নির্যাতনের খবর গভীর উদ্বেগ তৈরি করেছে। ফলকার টুর্ক জনগণের রাস্তা ফিরিয়ে আনতে ও জনপরিসরে সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার চিঠির জবাব দিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, 3 সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। এই সময় সরকারের পক্ষ থেকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। এই সময় আন্দোলনকারীরা যাতে নিরাপদ পরিবেশে আন্দোলন করতে পারে তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী সময়ে এই আন্দোলন কিছু রাজনৈতিক দল, ধর্মীয় চরমপন্থী ও জনগোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, জাতীয় বা তৃতীয় পক্ষ হিসেবে অনুপ্রবেশ করে। আর এই তৃতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী জোট এবং তাদের ছাত্র সংগঠনগুলো। তারা ভুল তথ্য ছড়িয়ে উস্কানিমূলক স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং কিছু বিশ্ববিদ্যালয়ের সংখ্যাত
সহিংসতার উস্কানি দেয়। পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হয় এবং কিছু গুরুতর বর্বরতার ঘটনা ঘটে। এই অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই সময় তৃতীয় পক্ষ এই আন্দোলনকে নিজেদের দখলে নিয়ে নেয় এবং সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করে। চিঠিতে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারকে পররাষ্ট্র সচিব বলেন, পরিস্থিতির সুযোগ নেয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যকে বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এই সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং এর সংশ্লিষ্টদের বাংলাদেশে নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক সহ গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত না হয়। তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকার অনুরোধ করেছেন। পররাষ্ট্র সচিব তার চিঠিতে কিছু স্থানীয় আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সুরে মিলিয়ে স্বাধীন বিচার বিভাগ ও পেশাদার নিরাপত্তা বাহিনী নিয়ে ঢালাও মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেন, এটি দুঃখজনক হবে যদি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন আন্তর্জাতিকভাবে অর্থায়নকৃতদের সঙ্গে সুরে মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কালিমা লেপনের প্রচারণায় যোগ দেয়। ভয় কেটে যাওয়া মানুষ বিজয় ছাড়া ঘরে ফিরবে না। রাজধানী সায়েদাবাদ বাস স্ট্যান্ডের কাছে মানুষ আর পুলিশের প্রবল লড়াইয়ে তখন বিরতি। মানুষের পাথর ছোড়ার তোড়ে পালিয়েছে অস্ত্রধারী পুলিশ। মানুষের ভিড়ে পাওয়া গেল রাগে লাল হয়ে যাওয়া লুঙ্গি পরা এক ক্ষীণ দেহিকে। বয়স হয়তো 40-এর ঘরে হবে। জিজ্ঞাসা করলাম, ছাত্রদের এই আন্দোলনে আপনি কি করেন? এতগুলো ছাত্র মাইরা ফেললো আর আপনি জিজ্ঞান আমি কি করি? উল্টা প্রশ্ন করেন ভদ্রলোক। এই পুলিশের চেয়ে খারাপ আর কেউ নাই। আমি ফেরি কইরা তরকারি বেচি, ডেইলি পুলিশরে 300 কইরা দেওয়া লাগে। এরপর আর কি থাকে কন? জিনিসপত্রের যে দাম বাড়ছে, এমনিতেই তো না খাইয়া মরমু। আমগর তো ডেইলি মারে, কিন্তু এখন ছাত্র ভাই করেও মাইরা ফেললো। এমনিও মরমু, তার থেকে যদি এই জালিম সরকারের সরাইতে পারি আমগো একটা আশা থাকবো। ছাত্রগো সাথে আছে দেশ বাঁচানোর এই আন্দোলনে। বাংলাদেশে এখনো মুক্তির লড়াই চলছে। দেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে গোটা দেশ। 15 বছর ধরে চলা এই একটা অবৈধ সরকার আকসার দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিয়ে নিজেদের জন্য যে সম্পদের পাহাড় বানিয়েছে তা রক্ষার জন্য দেশের মানুষকে নির্বিচারে গুলি করে মারছে এর পেটোয়া বাহিনী। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে সরাসরি গুলি চালাচ্ছে জনতারই বুকে। খুন হয়ে যাচ্ছে আমাদের ভাইরা বোনেরা, এমনকি রেহাই পাচ্ছে না শিশুরা। সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে চালানো গুলি, পুলিশ আর সেনা বাহিনীর অবিরাম গুলিতে মারা গেছে অনেকগুলো শিশু। কেউ কেউ বাবা মা হারিয়ে এতিম হয়েছে। ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলেও এই আন্দোলন এখন কেবলমাত্র সরকার পতনের, জালিম থেকে মুক্তির। সায়েদাবাদের অদূরে যাত্রাবাড়ি অন্তত 6 দিন রণক্ষেত্র হয়েছিল। পুলিশ সেনাবাহিনীর অস্ত্রের বিরুদ্ধে কেবল ইট পাথর দিয়ে প্রতিরোধ করেছিল জনতা। ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শ্রমজীবী মানুষেরা। রামপুরায় দেখা গেছে পিলপিল করে নেমে এসেছেন নারীরা। উত্তরায় আওয়ামী খুনিরা আক্রমণ করলে পাল্টা আক্রমণে প্রতিহত করা হয়। এরপর পুলিশ আর সেনাবাহিনী জনতাকে নির্মমভাবে হত্যা করে। সারা দুনিয়ায় উত্তেজিত জনতাকে দমনের অনেক কৌশল থাকলেও এই হামলাগুলো ছিল সরাসরি খুন। পায়ে গুলি না চালিয়ে ফাঁকা গুলি বা টিয়ার গ্যাস নয়, বরং সরাসরি বুকে গুলি চালানো হয়। শত শত লাশ তো বটেই, হাজার হাজার মানুষের চোখে গুলি লাগা তা প্রমাণ করে। হিরোশিমায় পারমাণবিক বোমায় যারা আহত হয়ে বেঁচেছিলেন তাদের বলা হয় হিবা কুসাব। আওয়ামী হত্যাকাণ্ডে বেঁচে যাওয়াদেরও হয়তো ইতিহাস এইরকম ভাবে কোনো নাম দেবে, মনে করিয়ে দেবে বাংলার বুকে নৃশংসতম হত্যাকাণ্ডের কথা। কেবল ঢাকা নয়, গোটা দেশে যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। অবশ্য যুদ্ধ বলা ভুল হবে, কারণ একদিকে অস্ত্রধারী বাহিনীর বিপরীতে ছিল অস্ত্রহীন মানুষের ঢল। নির্মমভাবে যাদের নিকেশ করার চেষ্টা হয়, কিন্তু কয়েকজনকে মারবে হাসিনার পোষা হত্যাকারীরা। তেজিওর এক শ্রমিক ভাই একজন ছাত্রকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ওদের গুলির পরিমাণ কত? 20 কোটির বেশি হবে কি? সব গুলির খরচ করে হয়ে যাবে, কিন্তু আমাদের সংখ্যা তো শেষ হবে না। যেমনটা মিরপুরে একজন চিৎকার করে বলেছিলেন, ভাইরা আমার, যদি যুদ্ধে থাকি তাহলে মরতেও পারি, নাও মরতে পারি, কিন্তু যদি আলাদা হয়ে যায় তবে ওরা ঘরে ঘরে গিয়ে আমাদের নিশ্চিতভাবে মেরে ফেলবে। তাই যুদ্ধই আমাদের শ্রেয়। কিন্তু এই যুদ্ধ যে বিপুল শক্তিধর এক দানবের সাথে, তার অনেক হাত, অনেক পা, অনেক অস্ত্র। একে ধ্বংস করতে হলে দিতে হবে প্রচুর রক্ত। এই লড়াই সহজ হবে না। আমরা তাই দেখি এই শয়তানের দল নানা রকম কৌশল করে। যারা মাঠে ছিল তারা জানে জনতার শত্রু ছিল কেবল এই খুনের পুলিশের দল।
আর ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা আগে থেকেই লেজ তুলে পালিয়েছিল। ভাঙচুর বা সম্পদের ক্ষতি জনতার লক্ষ্য ছিল না। তবে পোষা মিডিয়া যে বারংবার মেট্রো রেল আর নানা রকম সম্পদের ক্ষতির কথা বলছে, যারা আওয়ামী ইতিহাস সম্বন্ধে অবগত তারা জানেন এরা ক্ষমতার জন্য ধ্বংস করতে কসুর করে না। শ্রমিক লীগের একজন তো ধরাই পড়ল। আলামতে মনে হয় বাকিগুলোও ওদেরই করা। ওরা ভেবেছিল এর মাধ্যমে জনতাকে দোষী বানানো যাবে, ভয় দেখানো যাবে, আর 2 টাকার ক্ষতিকে 20 টাকা দেখিয়ে লুটপাট করার ধান্দা তো আছেই। সঙ্গে আছে পুলিশের রমরমা বাণিজ্য, লাখো লাখো লোককে বেনামে আসামি করে চাঁদাবাজি মৎসব। সেনাবাহিনী দিয়ে প্রথম দফায় ঠান্ডা করে বাড়ি গিয়ে ছাত্রদের তুলে নিয়ে ভয় দেখিয়ে ওরা ভাবছিল সব দমন করে ফেলবে, কিন্তু একবার যাদের ভয় কেটে যায় সারা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে। ফলে আমরা দেখি মৃত্যুর সামনে অবলীলায় দাঁড়িয়ে যান শহীদ আবু সাইদ। বন্ধু গুলি খেয়েছে তাই নিজের জীবনে ঝুঁকে নিয়ে ট্রেনে নিয়ে যায় আরেক বন্ধু। বাবু মশাই জিন্দিগি বাড়ি হনে চাহিয়ে লাম্বি নেহি বলে ঝাঁপিয়ে পড়ে এক দেব শিশু। পুলিশের হাতে বন্দি ছেলেকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে তখন সাহসী মা অভয় দেন নো টেনশন। নো টেনশন বলে রাগে ফেটে পড়া তরুণী বলে ওঠে, আজাদি কাকে বলে বুঝেন? মানুষ খুব ভয়ঙ্কর প্রাণী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।